সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ও অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি কাজী হাসিনা আক্তার, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ। আজ আমাদের ক্লাসে তোমাদের জন্য আমি আইসিটি থেকে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ওকে শিক্ষার্থীরা, তোমরা মনোযোগী হয়ে যাও। আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় প্রতি বছর একটা সেট কোশ্চেন হয়। অতএব তোমাদের এই অধ্যায়টা যদি তোমরা মনোযোগী হয়ে বুঝো, তাহলেই এইখান থেকে একটা পুরো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তাহলে চলো আমরা যাই বোর্ডে, তোমরা বুঝতে চেষ্টা করো সবাই। ওকে, আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আসো আমরা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা নিয়ে ফার্স্ট একটু আলোচনা করে নেই। সংখ্যা পদ্ধতি, এখানে দেখো খুব সহজ একটা সংজ্ঞা। সংখ্যাকে প্রকাশ করার, এই প্রকাশ করার যে পদ্ধতি, প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাকে লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এটা তোমরা এক লাইনে তোমরা নিজেরাই একদম সুন্দর মনে থাকবে, বারবার আমার কথা শুনো। সংখ্যাকে লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ওকে, আসো এখন আসো এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার বলছি, এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে: নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির আমাদের এটা প্রাচীনতম পদ্ধতি। তখন মানুষের একটা উদাহরণ বা এক্সাম্পল দেই, সেটা হলো প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এটা প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এটা দিয়ে কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চেন হয়ে যায় যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ বলো। তাহলে কি হবে? প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, যা প্রাচীনতম বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এখন আমরা চলে যাব পজিশনাল সংখ্যা পদ্ধতি। বন্ধুরা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু এখন আমরা যা এই যে ছোটোকাল থেকে তোমরা পড়ে অঙ্ক করে এসেছো, হিসাব নিকাশ করেছো, যে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যা বর্তমানে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে হিসাব নিকাশের কাজ করে থাকি। ওকে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ধরনের: এক, দশমিক সংখ্যা পদ্ধতি; দুই, বাইনারি সংখ্যা পদ্ধতি; তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি; চার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রিয় স্টুডেন্ট, দেখো তোমরা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা সবাই খুব পরিচিত। আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা হিসাব নিকাশ। শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের কাছে খুব পরিচিত। আমরা ছোটকাল থেকে হিসাব নিকাশ, অঙ্ক সব কিছু আমরা এই পদ্ধতিতে করে এসেছি। ওকে, এখন আমরা কম্পিউটার আবার কিন্তু এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বোঝে। এই বিষয়গুলির সাথে আমরা নতুনভাবে পরিচিত হব। ওকে, তাহলে আসো বাইনারি। তাহলে এই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এটা সংক্ষিপ্তভাবে আমরা এর একটা পরিচিতি দিব। যেমন ধরো দশমিক সংখ্যা পদ্ধতি।
তার মৌলিক অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এখানে 10টি মৌলিক অঙ্ক আছে, সেই জন্য তার ভিত্তি হলো 10। এবং একটা এক্সাম্পল আমি যদি তোমাকে বোঝাই, 1 to 5 বা 125, এটাকে সাফিক্সে যখন আমি 10 লিখব তাহলে তোমরা বুঝে যাবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে বন্ধুরা, বাইনারিতে যখন যাব, বাইনারির মৌলিক অঙ্ক হলো 0 এবং 1, মাত্র 2টা। যেহেতু 2টা মৌলিক অঙ্ক, তার ভিত্তি হলো 2। এবং একটা উদাহরণ আমি লিখলাম 1010, সাফিক্সে 2 দিয়েছি, অর্থাৎ এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে, এবার আসো অক্টাল। অক্টাল এর মৌলিক অঙ্ক হলো 0 থেকে 7, অর্থাৎ 8টি। এই জন্য তার ভিত্তি হলো 8। আমরা একটা এক্সাম্পল দিলাম 123, সাফিক্সে 8, অর্থাৎ এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। ওকে, এবার আসো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9, 10, অর্থাৎ 10টি, এবং A B C D E F এখানে আরো 6টি। তার মানে টোটাল মিলে হলো 16টি মৌলিক অঙ্ক। যার ফলে যেহেতু মৌলিক অঙ্ক 16টি, এই জন্য তার ভিত্তি হলো 16। আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে একটা A25, এটা যখন সাফিক্সে 16 দেব তাহলে তোমরা বুঝে নেবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, আমরা তাহলে এর একটা সংক্ষিপ্ত ভাবে আমরা এর পরিচিতি পেয়েছি, মৌলিক অঙ্ক পেয়েছি, ভিত্তি পেয়েছি এবং একটা উদাহরণ পেয়েছি। এখন আমরা যা করব সেটা হলো এই যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই আমরা যেহেতু একটু আগেই আমি বলেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা খুব ভালো চিনি, এইটা থেকে এখন যেহেতু আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল আমরা খুব একটা চিনি না, তাহলে আমি এখানে যখন দশমিকে একটা সংখ্যা আমরা নেব, সেই সংখ্যাটা সমকক্ষ বা সমান বাইনারিতে কি হবে, অক্টালে কি হবে, হেক্সাডেসিমালে কি হবে, সেইটা হলো আমাদের এখন জানার বিষয়। সেটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, আমরা 3 ভাগে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। দেখো, তোমরা সবাই খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো, বুঝলে একেবারেই কঠিন মনে হবে না, তোমরা এখান থেকে প্রশ্ন উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, দশমিক সংখ্যা পদ্ধতি, এটা দেখো তোমরা, আমি একটা তীর চিহ্ন দিয়েছি, এইভাবে দশমিক থেকে এই 3 ভাবে যাওয়া যায়। তো এটাকে বলেছি, এই দেখো, এই একভাবে এরা যাচ্ছে বাইনারিতে, আবার যাচ্ছে অক্টালে, আবার যাচ্ছে হেক্সাডেসিমালে, আবার তারা আবার দেখো এই দিকে একটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, বাইনারি থেকে আবার ফেরত আসতে পারতেছে, অক্টাল থেকে ফেরত আসছে দশমিকে, হেক্সাডেসিমাল থেকে ফেরত আসছে দশমিকে। তাহলে কি 2 প্রকার হলো, একবার গেল আবার ফিরে আসলো, তাহলে 2 ধরনের হলো। আর 3 ধরনের আরেকটা কি, দেখো, বাইনারি থেকে এরা হেক্সাডেসিমালে একবার যেতে পারবে, বাইনারি থেকে অক্টালে যেতে পারবে, আবার অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারবে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবে, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারবে। তাহলে এই যে বলেছি 3 ভাবে রূপান্তর করা সম্ভব। একবার যাব, আবার ফিরে আসব, আবার ওরা নিজেদের মধ্যে নিজেরা যাওয়া আশা করতে পারবে, একবার ওরা নিজেরা যাবে। তার মানে 3 ভাবে আমরা রূপান্তর করতে পারবো। ওকে বন্ধুরা, আমরা একটু এক্সাম্পল দিয়ে আমি একটা অঙ্ক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। আমি এখন যা করবো সেটা হলো আমরা কিভাবে এই দশমিক থেকে আমরা বাইনারিতে যাব, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ঠিক সেই নিয়মে আমি অক্টালেও যেতে পারবো, ঠিক সেই নিয়মে আমি হেক্সাডেসিমালে যেতে পারবো। তাহলে একটা নিয়মে যাই আমি, দেখো, সেটা হলো সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 99। এটা একটা আরেকটি বিষয় আমি তোমাদের এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু 2 ধরনের। এটা এখানে তোমাদের একটু, এখানে আমরা একটু খেয়াল করো তোমরা, আমরা এখানে একটু বুঝে নেই, তারপরে আমরা অঙ্কে যাব।
যেমন এই যে দেখো সংখ্যা পদ্ধতি, আবার ঠিক দুই ধরনের অঙ্ক আমরা করে এসেছি এ পর্যন্ত। রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্ন দিয়ে আমরা একটা সংখ্যাকে দুই ভাগ করতে পারি। সাপোজ একটা সংখ্যা নিলাম 125, এই যে দেখো দশমিক পয়েন্ট দিলাম, দশমিক দিলাম 25 মানে 25 বা 25, তাহলে এই যে দশমিক দিলাম এটাকে ইংলিশে বলা হয় রেডিক্স পয়েন্ট, আর বাংলায় বলা হয় যে দশমিক চিহ্ন। এই যে একটা দশমিক, এই দশমিক চিহ্ন দিয়ে আমরা একটা সংখ্যাকে দুই ভাগ করেছি। দেখো এই অংশটুকু হলো ইন্টিজার অংশ বা পূর্ণাংশ। আমরা ছোটকাল থেকে তোমরা এই পূর্ণাংশের অঙ্ক অনেক করেছ। আবার এই দশমিক সহকারে যে অংশটুকু আছে তাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আমরা কিন্তু এই পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুটো নিয়মেই আমরা আবার ওখানে চলে যাই। এই দুটো নিয়মেই আমরা দশমিক থেকে বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমালে যাব। আবার এই দুটো নিয়মেই আমরা আবার তিনটা জায়গা থেকে একটা পয়েন্ট আমরা চলে আসবো দশমিকে। কারণ দশমিকটা আমরা চিনি, আমরা যারা দশমিকে অভ্যস্ত, দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের কাছে খুব পরিচিত, যার ফলে আমরা এই তিন অংশ থেকে এখানে আবার আসবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। 99 এটা একটা পূর্ণ অংশ। এখন খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন পূর্ণ অংশ দশমিক থেকে সাপোজ বাইনারিতে যাব, তাহলে তোমার ফার্স্ট মনে রাখতে হবে যে বাইনারির ভিত্তি কত? 2। ঠিক আছে, তোমরা মনে পড়েছে? বাইনারির ভিত্তি হলো 2, কারণ বাইনারিতে দুটি অঙ্ক আছে 0 এবং 1, এই জন্য বাইনারির ভিত্তি 2। তাহলে যেহেতু আমি বাইনারিতে যাব, তার একটা নিয়ম আছে। নিয়মটা আগে আমি একটু বলে নিই। নিয়মটা হলো যখন আমরা পূর্ণাংশ করবো, এই দেখো আমি পূর্ণাংশ 99 নিয়ে নিলাম, তখন 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে করে যতক্ষণ না তার ফলাফল 0 পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ করে যাব, এবং এই অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা আমরা বাইনারি হিসাবে পেয়ে যাব। ওকে, তোমরা বুঝতে পেরেছো নিয়মটা? তার মানে যেহেতু আমি বাইনারিতে যাব, আমি বাইনারি ভিত্তি 2, আমি 2 দিয়ে ভাগ করে করে যাব। এখন কথা হলো যদি আমি অক্টালে যাই, তাহলে কি করবো বলো? অবশ্যই তোমরা বলতে পারবে এটা, কারণ অক্টালে ভিত্তি 8, তার মানে তুমি 8 দিয়ে ভাগ করে করে যে অবশিষ্ট অংশ যে ফলাফলটা পাবে সেটা হবে অক্টালের ফলাফল। এখন আবারও কথা হলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো হেক্সাডেসিমালে কিভাবে বের করবো হেক্সাডেসিমাল, তোমরা অবশ্যই এটা পারবে, কারণ তোমরা নিজেরাই জানো হেক্সাডেসিমাল মানে 16। আমি একটু আগেই তোমাদের বুঝিয়েছি হেক্সাডেসিমালের ভিত্তি 16, অতএব হেক্সাডেসিমালকে তুমি 16 দিয়ে, অর্থাৎ এই অংশকে 16 দিয়ে ভাগ করে করে যাবে, যেই অবশিষ্ট মানটা পাবে সেটাই হবে তোমার ওই হেক্সাডেসিমালের মান। তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই। আমরা যেভাবে বাইনারিতে যাব ঠিক সেম আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও যেতে পারবো। ওকে, আসো 99 থেকে আমরা যেহেতু কোথায় যাব? বাইনারিতে। বাইনারি ভিত্তি কত? 2। আমাদের কি করতে হবে? ভাগ। আর আমাদের দরকার হলো এটাকে বলা হয় অবশিষ্ট বা অবশিষ্ট। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করে কি পাবো বলতো? কত হয়? 8, 4 দুগুণে 8, বাংলায় করলাম 4 দুগুণে 8, 1 18, 19, কত হয়? 8 দুগুণে 16, 9 দুগুণে 18। অবশিষ্ট কি থাকে? 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, আর এখানে 4 দুগুণে 8, কি থাকে? অবশিষ্ট কি থাকে? 2 দিয়ে করলে আমাদের কি থাকে? 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, অবশিষ্ট 1।
দিয়ে করব 12 দুগুণে 24, অবশিষ্ট 0। 2 দিয়ে 6 দুগুণে 12, তাহলে অবশিষ্ট 0। আবার 2 দিয়ে করব 3 দুগুণে 6, 3। আবার যেহেতু অবশিষ্ট কিছু থাকে না, যখনই তোমাদের অবশিষ্ট কিছু না থাকবে তখন 0 অবশিষ্ট লিখে দেবে। ওকে, তাহলে আমরা 2 দিয়ে করবো কি হবে বলো তো? আবার 2 দিয়ে করলে 2 একে 2, আমাদের আবার এখানে চলে যাবে 1। এখন আবার যখন আমি 2 দিয়ে ভাগ করব, এখানে আছে 1। আমার কিন্তু একটু আগে আমি বলেছি যে এখানে কিন্তু পূর্ণাংশের অঙ্ক করছি, এখানে কোনো ফ্র্যাকশন হবে না। এখন আমি যখন 1কে ভাগ করব তাহলে এখানে ফ্র্যাকশন হয়ে যাবে। সাপোজ একটা আপেল আছে তোমার কাছে, এখন একটা আপেলকে যদি তোমরা 2 বন্ধুকে ভাগ করে দিতে চাও, তাহলে আপেলটা কি করতে হবে? অবশ্যই ভাগ করতে হবে, মানে হাফ হাফ হয়ে যাবে। আমার কিন্তু এখানে হাফ হলে চলবে না, আমার থাকতে হবে পূর্ণাংশ। এখানে যেহেতু আমরা এটা পূর্ণাংশের অঙ্ক করছি, পূর্ণাংশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি কি করব? এই আপেলটাকেই আমি যে 1 ছিল এই 1টাকেই এখানে এটা রেখে দিব, অবশিষ্ট হবে। এখানে আমরা কেউ কিছু দিব না, তোমার বন্ধুদেরকে কিছু দেওয়ার দরকার নাই। তুমি তার বন্ধু দুজনকে 0 0 দিয়ে দিলে যে দিব না, আর এই 1টাকে এখানে রেখে দেবে। তাহলে আমাদের কি হলো দেখো, এখানে যখনই ফলাফলের 0 এসে যাবে তখনই কিন্তু আমাদের এই অঙ্কটা করা আমাদের শেষ হয়ে যাবে। এখন খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই যে অবশিষ্ট যে বিষয়টা, সেইটা কিন্তু একটা তীর চিহ্ন দিয়ে এই যে দেখো এইভাবে, অর্থাৎ এইটা হলো MSB বা যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটাকে বলা হবে মোস্ট, এটা বড় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, যাকে বলা হয় সর্বনিম্ন লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের। তাহলে আমাদের ফলাফলটা কি হয় এখন আমরা একটু দেখে নেই। ফলাফলটা দেখো আমরা 99কে নিয়েছিলাম। 99 যখন এই যে এখানে যখন 10 দিবে মানে দশমিক, এটার ফলাফলটা পেয়েছি কত দেখো? 1 1 বা 1 1 0 0 0 1 1। এটা কোথায় পেয়েছি আমরা? বাইনারি পেয়েছি। ওই বাইনারিতে আমরা 2 দিয়ে ভাগ করেছি, সেই জন্য এটাকে আমরা এই ফলাফলটা পেয়েছি বাইনারিতে। এটা কিন্তু পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে। এখন যদি আমি এই যে একটু আগে বলেছি দশমিকে পূর্ণাংশ করব, আবার ভগ্নাংশ করব, ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু আমি বাইনারিতে যেতে পারবো। তাহলে দেখো তোমরা কি আসলে এইটুকু বুঝেছো? আমার তো ধারণা তোমাদের, আমি যদি না বুঝে থাকবো তাহলে আবার একটু বলবো। ওকে বলি, তাহলে দেখো আমরা পূর্ণাংশের ক্ষেত্রে যখন আমি 99 নিয়েছি, তোমরা দেখো 99 নিয়েছি, যেহেতু আমি বাইনারি ফলাফল যাব, বাইনারিতে যাব, আমি 2 দিয়ে ভাগ করব। এই দেখো 2 দিয়ে ভাগ করে কত হলো? 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 1 বাকি থাকলো। ঠিক সেম ভাগটা ভাগের নিয়মেই করবে, তোমরা এটাতে জানো সবাই কিভাবে ভাগ করতে হবে। তবে এর চেহারাটা ঠিক এরকম হবে, তুমি যে নর্মাল ভাগ করে দেখো ঠিক সেম ওরকম হবে না, এটা চেহারাটা ঠিক এরকম হবে। এরকম হয়ে আমরা অবশিষ্টটা যখন ওই পাশে লিখে ফেলবো, অবশিষ্ট এই লিখে আমি তীর চিহ্নটা তোমাকে দিতেই হবে। অর্থাৎ এটা বোঝানোর কারণ হলো আমাকে এই দিক থেকে আমরা উত্তরটা ফার্স্ট লিখবো, এটা হলো সর্বোচ্চ গুরুত্বের। এই জন্য এটাকে 1 1 0 0 0 1 1 আমি এইভাবে লিখে গেলাম, লিখে এটা উত্তরটা হবে বাইনারি। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছ আশা করছি। এটা পূর্ণাংশের বেলা। এখন আমরা ভগ্নাংশের বেলায় একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি একটু বুঝে নেই। ধরে নাও 3
7, 5। এইটাকে যখন আমি, এটা হলো ভগ্নাংশের বেলা, ভগ্নাংশের ক্ষেত্রে এইটা থেকে যখন আমি 0.375 যখন মানে আমরা দশমিক অংশে আছি তখন আমি বাইনারিতে যাব। এইটার একটু নিয়ম আছে, এটা একটু আমি বলে নিই। আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারিতে যাব তখন যেহেতু বাইনারিতে যাব, বাইনারির ভিত্তি 2, আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। আমাদের গুণ করে করে ঠিক ফলাফল যতক্ষণ না শূন্য পাবো ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করে করে আগে যাব। ওকে, তোমরা দেখো, খেয়াল করো। এই দেখো, আমরা এটা যখন 2 দিয়ে গুণ করব, এই দেখো এই পাশে আবার পূর্ণাংশ হয়ে যাবে। আমরা পূর্ণাংশটা নিয়ে যাব। তাহলে দেখো 2 দিয়ে করলে কত হয়? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 15 5, আর কত হয়? 3 দুগুণে 6, 7। এইটাও 1 2 3 ঘর পরে দশমিকের পরে 3 ঘর পরে, যেহেতু দশমিকের পরে কোনো একটা পূর্ণ অংশ আসে নাই, সেই জন্য এখানে আমি একটা শূন্য দিয়ে দেবো। তোমরা কি বুঝতে পেরেছ? দেখো, 3 দিয়ে যখন আমরা গুণ করব আমাদের যে ফলাফলটা আসবে এটা আবার 3টা অঙ্কই থেকে যাবে, 0 5 7, এখানে দশমিক। সেই জন্য যেহেতু এখানে কোনো পূর্ণ অংশ আসে নাই, সেই জন্য আমরা এখানে শূন্য দিয়ে দিলাম। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু আমাদের কন্ডিশনে আছে যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে। তাহলে দেখো এটা কি হয়েছে? 0 5 দুগুণে 10, 0 7 দুগুণে 14, 15। এই 15 রাখতে গিয়ে দেখো 1 2 3 ঘরে পরে দশমিক হবে, আর 15-র এই 1টা এই পাশে চলে আসছে, অর্থাৎ পূর্ণ অংশে চলে আসছে, যার ফলে আমরা একটাকে বাইরে নিয়ে আসলাম। আবার 2 দিয়ে গুণ করব, আমাদের যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে। এখানে কি হলো বলতো? 500 দুগুণে 1000 হয়ে গেল, 1000-এর একটা বাইরে চলে আসলো, এই 3 ঘর পরে দশমিক, মানে এখানে 0 এসে গেল। আমাদের অঙ্ক করা শেষ। এখন আমরা ফলাফল লিখবো। ফলাফল এইটা আবার এই পাশ থেকে, এইটা কি হবে? দেখো, এই তীর চিহ্নটা এই দিকে হবে, অর্থাৎ এইটা হবে কি হবে? এইটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হয়ে যাবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে দেখো আমি ফলাফলটা কিভাবে লিখবো। এটা যখন এখানে একটা 0 দিয়ে নেই, পূর্ণাংশের 3 7 5, এটা যখন দশমিকে, তখন এটা বাইনারি কি পেয়েছে? দেখো, এটা কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই 0 1 1, অর্থাৎ দশমিক দিতে হবে আমাদের 0 1 1। এখানে একটু শূন্য দিয়ে নাও, যেহেতু আমাদের পূর্ণাংশ এখানে নাই কিছুই, দিয়ে এখানে আমরা বাইনারিতে গেলাম। ঠিক আছে, তোমরা যদি একটু বুঝে থাকো, আমরা এই দশমিক অংশ থেকে আমরা শুধুমাত্র বাইনারিতে যে নিয়মে গেলাম, ঠিক সেই নিয়মে আমরা অক্টালে যেতে পারবো, হেক্সাডেসিমালে যেতে পারবো। এবং তোমরা অবশ্যই এই আগামীতে আমি তোমাদের পরবর্তী নিয়মে যাব, এবং ওদের নিজস্ব যে ওরা নিজেরা যে যাতায়াত করতে পারবে, আমি সেই নিয়মটা তোমাদেরকে আগামী ক্লাসে করাবো। ওকে বন্ধুরা, অনেকক্ষণ তোমরা আমার সঙ্গে মনোযোগ দিয়ে আমার কথা শুনেছ। সংখ্যা পদ্ধতি খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা একটু বুঝেছ। আমি এই জন্য তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই, তোমার অশেষ ধন্যবাদ রইল। আর আরেকটি বিষয়, তোমরা নিজেকে সুরক্ষিত রেখো, তোমরা ভালো থাকো, তোমরা বাহিরে মাস্ক পরবে, এবং বাসায় যে বাবা মা বা ভাই বোন সবার দায়িত্ব তোমার, সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার। তুমি যখন সুস্থ থাকবে, তার মানে সবাই তখন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।